আপিল নিষ্পত্তির আগেই ফাঁসির দড়িতে ঝুলতে হলো দুই আসামিকে। চুয়াডাঙ্গার এক খুনের মামলায় আপিলের জন্য উঠলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এমন তথ্য। দেশে এমন ঘটনা নজিরবিহীন, আর ব্রিটিশ আমলে ঘটেছে মাত্র একবার, যাকে সংবিধান বহির্ভূত বলছেন সাবেক আইনমন্ত্রী। পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় পরিবার। মাসুদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। কোনো আসামির ফাঁসি কার্যকরে অনুমোদন নিতে হয় হাইকোর্টের, এরপর আপিল হলে করতে হয় নিষ্পত্তি। আছে রিভিউ কার্যকরের বিধান। কিন্তু আপিল বিভাগে মামলা নিষ্পত্তির আগেই দুই আসামির ফাঁসির দণ্ড কার্যকরের নজিরবিহীন কাণ্ড ঘটল দেশে। ঘটনা 1994 সালের 28 জুনের। চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মকিম, ঝরুসহ 3 জনকে মৃত্যুদণ্ড দেন চুয়াডাঙ্গার আদালত। 2013 সালে মকিম ও ঝরুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। একই বছর আপিল করে এই দুই আসামির পরিবার। কিন্তু এরপর আর্থিক টানাটানিতে আর খোঁজ রাখা হয়নি মামলার অগ্রগতির। 3 নভেম্বর হত্যা মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামিদের সাথে যোগাযোগের চেষ্টায় বেরিয়ে আসে থলের বেড়াল। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে আসে দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে আরও 4 বছর আগে। 2017 সালে এই দণ্ড কার্যকর করে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে এমন ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইলেন মকিম ও ঝরুর পরিবার। আমাদের যে আসামি মকিমের বউ এবং ছেলের সাথে কথা বলছে, তারা বলছে যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যাদের নেগলিজেন্সের কারণে এই ঘটনাটি ঘটছে, এটা সুষ্ঠু তদন্ত এবং শেষে তাদেরকে যেন যথাযথ বিচার প্রক্রিয়ায় আনা হয়, এবং এই যারা ফ্যামিলি ক্ষতিগ্রস্তদের তাদেরকে আমরা গভর্নমেন্টের কাছ থেকে প্রপার ক্ষতিপূরণ চাই। আইনজীবীরা জানান, ব্রিটিশ আমলে ওয়ারেন হেস্টিং যখন এই উপমহাদেশের শাসক, তখন এমনই এক ঘটনা ঘটেছিল। তবে স্বাধীন বাংলাদেশে তো নয়, ভারত পাকিস্তানেও আপিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে ফাঁসির দণ্ড কার্যকরের কোনো নজির নেই। শুধু তো আমাদের ইনফরমেশনের উপর হবে না, আমাদের যেটা প্রেয়ার থাকবে প্রথম যে একটা ইনকোয়ারি, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে, সেটা অ্যাপিলেট ডিভিশন নির্ধারণ করবে যে কী ধরনের ইনকোয়ারি। আমাদের প্রেয়ার থাকবে একটা ইনকোয়ারি। সংবিধান অনুযায়ী কাজটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। যদি এটা জানা থাকে রাষ্ট্রের কাছে যে আপিল ফাইল করা হয়েছে, এটা পেন্ডিং ইন দ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে না, তাহলে তো এটা সংবিধান অনুযায়ী কাজটা সঠিক। তো তাহলে আর আপিলের মর্যাদা রইল কি? ঘটনা জানাজানি হওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করা হলে তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি আসার পরই দণ্ড কার্যকর হয়। এখানে কারা কর্তৃপক্ষের কোনো দায় নেই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জেল হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের ভূমিকা উন্মোচনে তদন্ত কমিশন গঠন করা হবে। জেল হত্যা দিবসের অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পলাতকদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। জেল হত্যা দিবসে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহত ও কারাগারে নির্মমভাবে হত্যার শিকার জাতীয় 4 নেতৃবৃন্দের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। এ সময় আওয়ামী লীগ নেতারা জানান, জেল হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের ভূমিকা উন্মোচনের তদন্ত কমিশন গঠনের কথা। হত্যাকাণ্ডের সাথে 10 জন তো বিদেশিই আছে, দণ্ডিত 10 জন। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর, তারপরে অন্য কিছু ভাবার। পুরাতন কেন্দ্রীয় কারাগারে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ মামলায় পলাতক আসামিদের শনাক্তের আশ্বাস দেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। পরে ধানমন্ডিতে জেল হত্যা দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সমালোচনা করেন জিয়াউর রহমানের ভূমিকার। নেপথ্যের নায়ক খন্দকার মোস্তাকের প্রধান সেনাপতি হলেন এত বিশ্বস্ত লোক। খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স জারি করলো, খুনিদের বিচার হবে না। সে অর্ডিন্যান্সকে কে আইনে
বৈধতা দিয়েছিল পবিত্র সংবিধানে সেনাপতি জিয়াউর রহমান। বিএনপি না এলেও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই দল বর্ণচোরা গণতন্ত্রের দল। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের দায়িত্ব পুরো বিশ্বকেই ভাগ করে নিতে হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন বিরূপ প্রভাবের প্রধান ভুক্তভোগী নারীরা। দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথেও। ক্লাইমেট ভার্নারেবল ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন উন্নত দেশগুলোর $100 বিলিয়ন অঙ্গীকারের কথা। We have also come up with a climate emergency pact. This pact addressed the climate finance delivery plan. It also asks for raising of ambition. কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে। বাংলাদেশে ইতিমধ্যে জলবায়ুর কারণে বাস্তুচ্যুত 60 লাখ মানুষের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সাথে যোগ হয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। সবশেষ যোগ হয়েছে করোনার প্রকোপ। Although we are climate vulnerable, at the same time we are globally recognized for our resilience. The government of Bangladesh, with its own financing, has established the Bangladesh Climate Change Trust Fund (BCCTF). Under this fund, Bangladesh has undertaken 800 projects so far, with the investment of $480 million, which mainly focused on adaptation, mitigation, and climate change research. COP26 উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, সামাজিক বৈষম্যের কারণে জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী নারীরাও। তাই জলবায়ু সংক্রান্ত নীতিতে অগ্রাধিকার পাওয়া তাদের অধিকার। গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্কটিশ এক্সিবিশন সেন্টারে COP26 ভেন্যুর ইউকে মিটিং হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24। ধরিত্রীকে বাঁচাতে সবুজ অর্থনীতিতে বিনিয়োগে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গ্লাসগো জলবায়ু সম্মেলনের 4র্থ দিনে এই কথা বলেন বিশ্ব নেতারা। সম্মেলনে অংশ না নেয়ায় বাইডেনের সমালোচনার কড়া জবাব দেয় চীন। বলা হয়, জলবায়ু পরিবর্তনে যথাযথ পদক্ষেপ দরকার, শুধু মুখের বুলিতে কাজ হবে না। এদিকে 2050 সালের মধ্যে সবার আগে যুক্তরাজ্যের কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে আর্থিক ও বাণিজ্যিক কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় দেশটির সরকার। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের যেমনটি বলছিলাম, আপিল নিষ্পত্তির আগেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে 2 আসামিকে এবং চুয়াডাঙ্গায় নজিরবিহীন এই ঘটনা ঘটেছে, যাকে বলা হয়েছে যে ব্রিটিশ আমলে মাত্র একবারই এমন ঘটনা ঘটেছে। তাদের পরিবার পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। আমরা এই বিষয়টি আরও বিশদভাবে জানতে চাইব। আমাদের সহকর্মী চুয়াডাঙ্গায় রয়েছেন রেজাউল করিম লিটন, তার সাথে আমরা কথা বলবো। লিটন, আশা করি শুনতে পাচ্ছেন। লিটন, একটু জানতে চাইবো, পরিবারের সদস্যরা তো তারা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন, তো পরিবারের সদস্যদের পাশেই সম্ভবত আপনি রয়েছেন, তারা আর কি বলছেন? জি 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 আমি এসেছি সন্ধ্যায়, যখন এই পরিবারের সন্ধ্যার পরে আমি পরিবারের কাছে পৌঁছেছি, আমি দেখছি যে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে, যে আপনাকে একটু জানিয়ে রাখি, ঘটনাটা ঘটেছিল আলমডাঙ্গা উপজেলার যে গ্রামে, সেই জায়গা থেকে কিন্তু পরিবারটি চলে এসেছে একেবারে মেহেরপুর একটা সীমান্তবর্তী জায়গা, এটা ভোলাডাঙ্গা একটি গ্রাম, সেই গ্রামে। তো সেখানে আমি আসার পরে দেখেছি ঝুপড়ি ঘরে বাস করছেন নিহত মুকিমের, যার ফাঁসি হচ্ছিল, মুকিমের স্ত্রী এবং তার একমাত্র সন্তান। আমি যখন কথা বলেছি, আমি দেখছি যে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু এখানে নাই। তো তারপরে আমি কথা বলেছি, তারাও বলছে
বলছেন যে আসলে তারা মূর্খ মানুষ, তারা লেখাপড়া জানেন না, তারা যোগাযোগ রাখছিলেন সবসময় আদালতের সাথে। এবং যিনি মুকিমের স্ত্রী আমার সাথে আছেন ছারজিনা বেগম, উনি বলছিলেন যে আমার স্বামীর আমি প্রতিনিয়ত দেখতে যেতাম, তার ছেলেও বলছেন যে আমরা যোগাযোগ রাখছিলাম, কিন্তু হুট করেই তারা একদিন শুনতে পারলেন যে তাদের স্বামী ফাঁসি হয়ে গেছে। তো এই ফাঁসি হওয়ার পরে তারা বুঝতে পারেননি, তারা বলছেন যে আমরা তো অ্যাপিল করেছি এবং অ্যাপিলের শুনানি এখনো রয়েছে আদালতে। তো তারপরে ফাঁসি হয়ে যাওয়ার পরে তারা যশোর কারাগারে ছিলেন মুকিম, সেই যশোর কারাগারে জেলার তাদেরকে বলেছিলেন হঠাৎ করে একদিন ডেকে যে আপনার স্বামীর ফাঁসি হয়ে গেছে। তার ছেলে জানালেন যে তার বাবার ফাঁসি হয়ে গেছে, এই বিষয়টি যেন সাংবাদিকদের না জানানো হয়। তো আমরা এখন একটু কথা বলবো শারজিনা, যিনি মুকিমের স্ত্রী, তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো। আচ্ছা, আপনার একটু বলেন তো আপনার স্বামীর ঘটনাটা কি ছিল, আমাদেরকে একটু জানান। আমার স্বামীর আপিল করালাম, আপিল করার পরে আপিল আমার এখনো কোর্টে আছে। তারপরে তার দেখাশোনা তদন্ত সব সময় আমার কাছে সংবাদ আইছে, ভালো মন্দ আমি তার খোঁজ রাখিছি। একদিন হঠাৎ একদিনকে আসলো যে আরাম সে খুব অসুস্থ, কখন হয়তো মারা যাবে কি ছেলে বউ মেয়ে দেখার জন্য সে কান্দাকাটি করে, সে অসুস্থ হয়ে আছে, তার সাথে দেখা করতে হবে। এই কথা বললো, বলার পর টাকা পয়সা ছিল না, ধার দেনা করি গাড়ি ভাড়া নিই গেলাম। যাওয়ার পরে দেখলাম খুব অসুস্থ হয়ে গেলে পারে আমরা বেলা চলে গেল বলে বাড়ি আসলাম। আমি বিষয় কিছু বুঝতে পারলাম না, সব ঘানাঘুষি করি। আমাকে দেখি লোকজন কেউ কান্দাকাটি করতে নাইলো, কেউ দুঃখ করতে নাইলো, বলছে যে এই মানুষ এই বয়স আর এতদিন পর্যন্ত সে এই কারাগারে থাকি, এখন তারা ঘানাঘুষি দেখি। আমি দুইজনকে শুধু বললাম যে ভাই কি ব্যাপার, আমার স্বামীর কি ফাঁসি হবে? আপনারা ঢোকছিলেন, আপনার সাথে কথা বলছেন না, আমাকে সুপার সেট ছেড়ে দিয়েছেন, আমাকে ফ্যানের কাছে বসাইছেন, আমার গরম পানি চা খাওয়ানোর জন্য খুব চেষ্টা করলো, আমি খাইনি, কোনো জায়গার পানি খাইনি হিসাবে আমি সেখান থেকে চলে আসলাম। আসার ফিরি দিন বাড়ি আসলাম, আসার ফিরি দিন। এখন আপনারা কি চান রাষ্ট্রের কাছে, দেশের কাছে? এখন আমি শেখ হাসিনার কাছে মূল্যবান বিচার চাই। আচ্ছা, তো আমরা একটু তার ছেলের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনার আব্বাকে আসলে কারা নিষেধ করছিলেন যে সাংবাদিকদের জানাতে হবে না, বিষয়টা একটু বলেন। যশোর কারাগারে কি ঘটনা? যশোর কারাগারের থেকে সেই জেলারের কাছে আমাকে ডাকলো, আমার সঙ্গে কথাবার্তা বললাম, বলার পরে আমাকে ডাকলো, ডেকে তার রুমে নিয়ে গেল। যাওয়ার পরে বললো যে তুমি কি মানে কিছু বিস্তারিত কিছু জিজ্ঞাসা করলো। তো আমি বললাম আমার আবার ফাঁসি হবে কেন? তো বলছে যে তোমার আবার ফাঁসি হয়ে যাবে, তোমরা গরিব মানুষ, আর তাছাড়া যে কোনো বিষয় তোমরা কিছু করতে পারবা না। তে বলছে বেশি লোকজন জানাজানি করার দরকার নেই, তুমি সোজা বাড়ি চলে যাও। যাওয়ার পরে কোনো সাংবাদিক জানানোর দরকার নেই, না জানানোর নেই, এমনি তোমরা নিয়ে যাই তোমার ভাবে দাফন করে ফেলো, আর কিছু খরচ খরচা যদি লাগেও থাকে তাহলে এখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। তা আমরা গরিব মানুষ, এখন কিছু আমাদের করার নেই। সেখান থেকে বাড়িতে নাই আসতি, এদিক থেকে আবার বাড়িতে নাই বসাতি, তারপরে দেখছি যে আবার গাংনি থেকে থানায় থেকে পুলিশ প্রশাসন আবার খোঁজ করছে। আবার সেখানে গেলাম, যাওয়ার পরে বলছে যে কি বিষয় এরাম। এখন সারা দেশে এখন তারা জানছে, এখন আমরা তো অসহায় মানুষ। আপনার আব্বা এই মামলার কয় নম্বর আসামি ছিল? আমার আব্বা এই নাম্বার আসামি ছিল 7 নাম্বার। তো আপনারা শুনছিলেন দর্শক মন্ডলী যে এই মামলার মুকিম ছিলেন 7 নাম্বার আসামি। তো তোর ফাঁসি হয়ে গেছে। আমরা এখন তার পরিবারের সাথে কথা বললাম, বিস্তারিত এই পর্যন্তই। অনেক ধন্যবাদ রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন, তিনি সেখানকার সবশেষ তথ্য জানিয়েছিলেন। বগুড়ার সোনাতলায় পৌর ভোটের পরদিনই সংঘর্ষে নতুন মেয়র সহ 7 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যানও আছেন। পুলিশ জানায় দুপুরে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়ী হন জাহাঙ্গীর আলম নান্নু। দেশে নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। সাতক্ষীরা সহ করোনা মুক্ত জেলা এখন 4টি। একে স্বস্তিদায়ক বলছেন বিশেষজ্ঞরা, তবে ঝুঁকি রয়েছে ফের ঊর্ধ্বমুখী হওয়ার। আর এই জন্য বিদেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি তাগিদ দিয়েছেন তারা। এদিকে স্কুল শিক্ষার্থীদের জন্য রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে আজও ভিড় ছিল। এদিকে করোনায় একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 256 জন। 2021 সালের 24 জুলাই দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ হার ছিল
32.55%। হাসপাতালগুলোও ছিল করোনা রোগীতে পূর্ণ। তবে সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণে আসতে থাকে করোনা পরিস্থিতি। 2 নভেম্বর করোনা সংক্রমণ হার ছিল 1.14%। তবে জেলাভিত্তিক করোনা সংক্রমণের হার প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য মতে 58 জেলায় সংক্রমণ হার 4%-এর মধ্যে। তবে ঠাকুরগাঁও জেলায় এই হার 6.32%, আর পঞ্চগড় জেলায় এই হার 5.38%। তবে খুশির খবর, সাতক্ষীরা, বরগুনা, লালমনিরহাট ও নেত্রকোনায় পরীক্ষা বিবেচনায় নেই কোনো করোনা রোগী, অর্থাৎ এই 4 জেলায় সংক্রমণ হার 0। অনেক দেশের তুলনায়, অনেক বড় বড় দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং মৃত্যুর হারও অনেক কম, অর্থাৎ 6-7 এক ডিজিটে গত বেশ কিছুদিন যাবৎ এটা আছে। এটা খুবই একটা ভালো বিষয়। এমন স্বস্তিদায়ক অবস্থায় দেশে চলছে শিশুদের করোনা টিকা কার্যক্রম। রাজধানীর 8 কেন্দ্রে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হচ্ছে টিকা। প্রতিটি টিকা কেন্দ্রেই শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সরকার যেটা ব্যবস্থা করছে জন্য সরকারকে খুব ধন্যবাদ, এবং আমরা এখন নিজেদের কিছুটা সেফ মনে করি। টিকা দেওয়া কোনো ব্যথা পাইনি, এখন রিল্যাক্স লাগতেছে। ভ্যাকসিন নিয়ে অনেক ভালো লাগতেছে, কারণ এরপর থেকে পরের বছর থেকে আরো ভালো করে পড়াশোনা করতে পারবো আমরা। আজকে চমৎকার একটা পরিবেশে দ্বিতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই স্বস্তিদায়ক অবস্থা যাতে অস্বস্তিতে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রাভেল রেস্ট্রিকশনটা বা এয়ারপোর্ট স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি এখন মানে পৃথিবীর অন্যান্য দেশ যেরকম করে আর কি, যে পৃথিবীর অন্যান্য দেশের ট্রান্সমিশনের কন্ডিশনগুলো কিন্তু তারা মনিটর করে জোনে ভাগ করে, রেড জোন, গ্রিন জোন। হ্যাঁ, সো এই স্ক্রিনিংগুলো এখনো একদম অ্যালার্ট রাখা প্রয়োজন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবাল সহ 4 জনকে তৃতীয় দফা রিমান্ড দিয়েছেন আদালত। আজকে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাদের। এ সময় সিআইডি 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের মঞ্জুর করা হয়। এদিকে ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুর মামলায় 17 আসামির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত 13 অক্টোবর নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নগরীর বেশ কয়েকটি মন্দিরে হামলা হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে রংপুরের হারাগাছে মৃত্যুর ঘটনায় নথি 11 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে থাকবে মরদেহের ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত কমিটির রিপোর্ট এবং অপমৃত্যু মামলার তথ্য। নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন জমা দেওয়ার পর বিচারপতি মামুনুর রহমানের ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এই আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, সুরতহাল রিপোর্টে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের এই তথ্যের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, মাথায় আঘাত নিয়ে সড়কে পড়েছিলেন আসামি তাজুল ইসলাম। শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে 15 নভেম্বর। গত সোমবার কারাগারে আটকের সময় মৃত্যু হয় তাজুল ইসলাম নামে এক আসামির। এতে নির্যাতনের অভিযোগ আনেন পরিবার সহ স্থানীয়রা। কাল শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার 12-এ শতভাগ ব্যর্থ টাইগাররা আবারও একাদশে পরিবর্তনের অপেক্ষায়। বিপরীতে সেমিফাইনালের দৌড়ে থাকতে অস্ট্রেলিয়া জয়ের বিকল্প ভাবছেই না। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট র্যাঙ্কে অভিষিক্ত হয়েছেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব পেয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সক্ষমতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় দেশের অগ্রগতি নিশ্চিতে গণমাধ্যমকে পাশে চান তিনি। সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে 16তম সম্মানসূচক কর্নেল অফ দ্য রেজিমেন্ট র্যাঙ্ক প্রদান, সাথে বার্ষিক অধিনায়ক সম্মেলন। প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান ও কর্নেল অব দি রেজিমেন্টকে স্বাগত জানান 3 শীর্ষ কর্মকর্তা। পরে তাকে কর্নেল অব দি রেজিমেন্ট র্যাঙ্ক পরিয়ে দেন কর্মকর্তারা। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের অগ্রগতিতে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখছে সেনাবাহিনী। আমি অঙ্গীকার করছি, আমি আমার সম্পূর্ণ প্রচেষ্টা নিয়োগ করব যাতে করে এই রেজিমেন্টের উন্নয়ন হয় এবং নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই রেজিমেন্ট সবসময় প্রস্তুত থাকে। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের সমৃদ্ধি অর্জনে গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান সেনাপ্রধান।
আপনারা সহযোগিতা করলে বাংলাদেশ সেনাবাহিনী তার অর্পিত দায়িত্বসমূহ অত্যন্ত সঠিকভাবে পালন করতে পারবে। 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ধর্ষণ মামলায় সাবেক হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তাকে হাজির করে চার্জ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। এর মাধ্যমে মামুনুল হকের বিচার কাজ শুরু হলো। গত 3 এপ্রিল সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারী সহ মামুনুলকে আটক করে স্থানীয়রা। পরে 30 এপ্রিল ওই নারী ধর্ষণ মামলা করেন। দখল করা জমি উদ্ধারে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। আজকে সকালে ধানমন্ডি লেক পরিদর্শন এবং কলাবাগান মাঠের উদ্বোধন শেষে তিনি দাবি করেছেন, গেল সপ্তাহে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে করা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। পিডব্লিউডি থেকে আমার শাশুড়ি পেয়েছিলেন, এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জায়গা নয়। এবং এই প্রাচীরের বাইরে যে জায়গাটা ফুটপাথ আছে, ফুটপাথ এবং চলার মতো রাস্তা আছে, কিন্তু আমাদের জায়গাটা লেকের মধ্যে পড়েনি। সে হিসেবে আমাদের এটা ভাঙ্গাটা আমি মনে করি অন্যায়ভাবে করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি লেক লাগোয়া এই ভবনের দেয়াল গুড়িয়ে দেওয়ার পর গেল সপ্তাহে এমন প্রতিক্রিয়া জানান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। খালি চোখে এটি শুধু একটি অভিযান হলেও তাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের রাজনীতিতে এই কয়েকদিনে কম ঘোলা হয়নি জল। উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মেয়র ব্যারিস্টার তাপসের বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ পরশও। লেকের পাড় ধরে যাদের বাড়ি উচ্ছেদ করা হয়েছে সবার অভিযোগ ছিল একই। তারা বলছে একটা মিনিস্ট্রি অফ ওয়ার্কস বলছে সার্ভে হবে, এখন তারা সার্ভে না করে আজকে এসে হঠাৎ করে তারা এটা ভেঙে দিয়ে গেছে। বুধবার ধানমন্ডিতে লেক পরিদর্শন শেষে সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, পিডব্লিউডি বরাদ্দকৃত জায়গার চেয়ে বেশি জমি দখল করা ছিল। উনি যে কাগজ দেখিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন 17 কাঠা 9 ছাটা, কিন্তু এর সংশ্লিষ্ট কোনো কাগজ আমরা পাইনি। অবৈধ উচ্ছেদকারীদেরকে আমরা মনে করি না যে কোনো নোটিশ দিতে হবে। 1998 সালে সংস্কার ও নানা সংযোজনের পর এই রূপ পায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের লেকটি। সংশ্লিষ্টরা জানান, সে সময় 27 নম্বর থেকে 32 নম্বর পর্যন্ত লেক লাগোয়া পশ্চিম পাশে অনেক অংশের উন্নয়ন কাজ করা যায়নি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, দখলদারদের তালিকায় শুধু জনগণ নয়, রয়েছে ডিপিডিসি, ওয়াসা কিংবা পুলিশের মতো সরকারি সংস্থাগুলো। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। কৃষকের ক্যান্সার রোধে সুষ্ঠু বালাই ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ। বিশেষজ্ঞরা এমন পরামর্শ দিলেও সরকারিভাবে কোনো পদক্ষেপ নেই। সরকার এগিয়ে আসলে চতুর্থ প্রজন্মের সবুজ মার্কা বালাইনাশক দেশেই উৎপাদন এবং বাজারজাত সম্ভব, এমনটি জানিয়েছেন বিনিয়োগ বিশ্লেষকরা। রেজভি হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। নিরাপদ খাদ্যের উৎস নিয়ে আলোচনা সর্বত্র। প্রতি হেক্টরে বিশ্বের সর্বোচ্চ 13 কেজির বেশি বালাইনাশক ব্যবহার করেও চীনের খাবারকে বলা হচ্ছে নিরাপদ। শুধু কি চীন? প্রতি হেক্টরে জাপানে 12 কেজি, যুক্তরাষ্ট্র ও কানাডায় 2.5 কেজি এবং জার্মানিতে 4 কেজি বালাইনাশক ব্যবহার করেও মিলছে নিরাপদ খাদ্য। এই পরিসংখ্যান দিচ্ছে ওয়ার্ল্ডোমিটার। কিন্তু বাংলাদেশ প্রতি হেক্টরে মাত্র 1.25 কেজি বালাইনাশক ব্যবহার করেও পাচ্ছে না নিরাপদ খাদ্য। উল্টো নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন কৃষক। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে বহুল ব্যবহৃত অর্গানো কার্বামেট ও অর্গানো ফসফেট গ্রুপের বালাইনাশক কৃষকের জন্য বিষের পেয়ালা। তাই গুরুত্ব দেন সবুজ মার্কা বালাইনাশক ব্যবহারে। অর্গানো ফসফেট এবং কার্বামেট পেস্টিসাইডটা নিউরোটক্সিক পেস্টিসাইড। এই পেস্টিসাইডগুলো আমাদের যে বালাই বা কীট পতঙ্গকে যে পদ্ধতিতে মেরে ফেলে বা এগুলোকে প্রতিরোধ করে, সেই একই পদ্ধতি আমাদের শরীরেও বিদ্যমান। অতি বিষাক্ত বালাইনাশক আমদানির পরিবর্তে অপেক্ষাকৃত কম বিষাক্ত বালাইনাশক আমাদের দেশেই উৎপাদন করতে হবে এবং এগুলোকে কৃষক যাতে ব্যবহার করে সেই ব্যাপারে সরকারি উদ্যোগ নিতে হবে। লাল মার্কার বালাইনাশক বন্ধে সরকারের পদক্ষেপ কি, এমন প্রশ্নের সদুত্তর মেলেনি কৃষি মন্ত্রণালয় থেকেও। কৃষকদের একটি আছে, নতুন কোনো জিনিস কিন্তু গ্রহণে
সহজেই একজন কৃষক কিন্তু রিস্ক নিতে চায় না তার ফসলে। আপনি যখন নতুন কোনো প্রযুক্তির কথা বলবেন সে কিন্তু সহজেই নিতে চায় না। এর ভিতরে কৃষকদেরও ক্যাটাগরি আছে। আমরা বলি যে মানে একটি কথা শোনার সাথে সাথে আপনি যেভাবে রিসিভ করবেন উনি হয়তো সেইভাবে রিসিভ করবেন। উনি হয়তো দেখবে যে আপনি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, তারপরে কিন্তু উনি ডিসিশন নেবে। এই জন্য আমাদের টেকনোলজিগুলো গ্রহণের ক্ষেত্রেও অনেকগুলো ধাপ আমাদেরকে পার হতে হয়। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, বাঁচবে দেশ। তাই বিষাক্ত এই বালানাশক থেকে মুক্তি পেতে সঠিক ও সুপরিকল্পিত নীতিমালার পাশাপাশি প্রশিক্ষণ দিতে হবে কৃষকদের, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর রাসায়নিক নির্মূলে তৎপর হবেন সংশ্লিষ্ট মহল, এটাই এখন কাম্য। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আব্দুল মান্নান নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে 325 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান দাতব্য সংস্থা সিআই। উদ্ধারকৃতদের মধ্যে 2 অন্তঃসত্ত্বা নারী সহ আছে 152 শিশু। জিপিচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো সিভিল আদালতের বিচারকের আসনে বসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন। এই পদে নির্বাচনে জয়ী হয়েছেন সোমা সাঈদ। একই দিনে ইতিহাসের সাক্ষী আরেক নারী শাহানা হানিফ, তিনি হয়েছেন কাউন্সিলর। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং মুসলিম নারী কাউন্সিল ওমেন হিসেবে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন শাহানা হানিফ। আমার খুব ভালো লাগছে। এটা অনেক দিনের একটা ক্যাম্পেইন ছিল এবং অনেক কঠিন পথ ছিল এবং কেউই বিশ্বাস করতে পারতেছে না যে আসলে এত দূর এগিয়ে আসতে পেরেছি। ব্রুকলিনে নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট 39 থেকে 28,000 ভোট পান তিনি, যা মোট ভোটের প্রায় 89%। শাহানার বাড়ি চট্টগ্রামের ফরহাদাবাদে। নিউ ইয়র্কেই তার জন্ম আর বেড়ে ওঠা। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টির সিভিল কোর্টের বিচারক পদে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ। তিনিও ডেমোক্রেট দলের হয়ে নির্বাচনে অংশ নেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে আগামী 10 বছর দায়িত্ব পালনের সুযোগ পাবেন তিনি। সোমার পৈতৃক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ারে। সিটি নির্বাচনে প্রথমবারের মতো 2 বাংলাদেশি জয়ে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের প্রবাসীরা। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। করোনার এই দুঃসময় স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন, মাস্ক পরুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন। ধন্যবাদ সবাইকে।